দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। ঐতিহাসিক সংবর্ধনার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ, নিরাপত্তা জোরদার। শনিবার হবেন ভোটার। নির্বাচন ঘিরে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত হয়ে ঢুকছে অস্ত্রের চালান। ভোটের মাঠে সংঘাতের শঙ্কা, ধরাছোঁয়ার বাইরে মূল ভোটাররা। পাহাড়ার ঝর্ণার জনপদ খাগড়াছড়িতে বলছে নির্বাচনী উত্তাপ। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। হাদির খুনিরা দ্রুত গ্রেপ্তার না হলে দায় সরকারকে নিতে হবে। হুশিয়ার ইনকিলাব মঞ্চের বিচার দাবিতে শাহবাগে আজ শহীদের শপথ। বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিস যেন দুর্নীতির আখড়া, ঘুষ ছাড়া মেলে না সেবা। পাসপোর্ট প্রতি ঘুষ তুলতে হয় 2000 টাকা। অবৈধভাবে বালু উত্তোলনে মধুমতির ভাঙনের কবলে মাগুরার হরিকৃষ্ণপুর গ্রাম। নিঃস্ব শতাধিক পরিবার, দ্রুত ব্যবস্থার দাবি স্থানীয়দের। এবং গাজা 175 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। গুলিবর্ষণ কমপক্ষে 265 বার। হামলায় আরও 2 বেসামরিক নাগরিক নিহত। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। নিরাপত্তার কারণে ভারতের দিল্লি হাইকমিশন ও আগরতলা সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য দেশটিতে সব কনসুলার সার্ভিসও স্থগিত রাখা হয়েছে। কলকাতা উপ হাইকমিশনের সামনে হয়েছে বিক্ষোভ। শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করায় বন্ধ রাখা হয়েছে ভিসা কার্যক্রম। বিস্তারিত আলিয়া আকাশের প্রতিবেদনে। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় এক গার্মেন্টস কর্মী হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনাটি নেট দুনিয়ায় ভাইরাল হয়। এরই মধ্যে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জানিয়ে দেশের পাশাপাশি ভারতেও উত্তেজনা দেখা দেয়। জানিয়ে গত কয়েকদিন দেশটিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ করে হিন্দুরা। এতে নিরাপত্তা ইস্যু প্রকট হয় বাংলাদেশ হাইকমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে। এক পর্যায়ে সোমবার কলকাতায় উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়। পরে শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উগ্র হিন্দুত্ববাদীরা। এরপরই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনসুলার ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে আসামের কয়েকটি জায়গায় বিক্ষোভ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। আলিয়া আকাশ, দেশ টিভি, ঢাকা। নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকা সময় সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাথে টেলিফোনে আলাপকালে এই মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। প্রায় আধা ঘণ্টা ব্যাপী এই আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়েও হয় আলোচনা। এ সময় ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রশংসা করেন। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সোমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্বাচন ও গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি উদ্বোধন করে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি উপদেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বলেন, নির্বাচনে মানুষ ভয়কে জয় করেই ভোট দেবে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। 12,76,00,000-এর বেশি ভোটারের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনে মনোনয়নপত্র তোলা থেকে শুরু করে 12 ফেব্রুয়ারির ভোট গ্রহণ আয়োজনে আর মাত্র বাকি 51 দিন। এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম। এমন বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম আরও বেগবান করতে সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের
আনন্দবাণী বহনকারী ভোট। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা ও দেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করবে। দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা বলেন, নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে খুন করা হয়েছে। মানুষ যে কোনো ভয়কে জয় করেই নির্বাচনে অংশ নেবে বলেও জানান তারা। সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায়, নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষ নিরুৎসাহিত হয়। হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য। বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাদির জানা যায় দেখেছে। এ সময় নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও মনে করিয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। বিচ্ছিন্নতাভাবে ভাবে যদি কেউ একজন একটা স্লোগান দিয়ে আসেন, তাহলে সেটা আচরণ বিধিমালা ভঙ্গের কারণে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর 300 ফিটে দ্রুততার সাথে এগিয়ে চলছে মঞ্চ তৈরির কাজ। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। নেতাকে স্বাগত জানাতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কর্মীরা। তারেক রহমানের আগমনে রাজনীতিতে এক নতুন ধারা বইবে বলেও মনে করছেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এবার অপেক্ষা মঞ্চের প্রধান অতিথির আগমনের। দীর্ঘ 18 বছর পর দেশের মাটিতে 300 ফিটের এই মঞ্চে ফের ধ্বনিত হবে গণতন্ত্রকামী তারেক রহমানের কণ্ঠে সেই স্লোগান, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। 25 ডিসেম্বর দেশে ফিরেই 300 ফিটের এই মঞ্চে নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ করবেন তারেক রহমান। মঞ্চ নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে এখন ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতাকর্মীরা। সবার প্রত্যাশা, তারেক রহমানের এই প্রত্যাবর্তনে নতুন করে উজ্জীবিত হবে দেশের মানুষ। আমাদের মঞ্চের কাজ প্রায় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে 24 তারিখ দুপুরের ভিতরে ইনশাল্লাহ আমাদের মঞ্চ পরিপূর্ণভাবে সমাপ্ত হবে এবং সুন্দরভাবে আমরা রেডি করে ফেলবো। ওনার প্রতি ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা ইনশাল্লাহ সেদিন দেখবেন এই এলাকায় জনসমুদ্রে পরিণত হবে। বাংলাদেশের মানুষ যেহেতু ঐক্যবদ্ধ, কোনো নিরাপত্তার কোনো ঘাটতি এখানে হবে না এবং কোনো ষড়যন্ত্রকারী এখানে সফল হবে না। আমাদের নেতা প্রত্যাবর্তন করবে, আমরা তাকে এক নজর দীর্ঘদিন পরে দেখব। এই আশা এবং প্রত্যাশা রেখে লাখো লাখো কোটি জনতা 25 তারিখে এখানে জমায়েত হবে। বিকেলে মঞ্চ তৈরির কাজ তদারকি করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সময় সরকারের পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা। এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা শঙ্কার মধ্যে আছে, শুধু একটা নিরাপত্তা না, আমাদের পুরো জাতিতে একটা শঙ্কার মধ্যে আমরা আছি। প্রতিটা মুহূর্তেই নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহর হাতে। সহযোগিতা কেমন করা হচ্ছে বলতে পারবো না, তবে অসহযোগিতা নাই। এদিকে বসে নেই প্রবাসী বিএনপি নেতারাও। তারেক রহমানকে স্বাগত জানাতে অনেকেই ছুটে আসছেন দেশে। উনার নির্দেশ তো পালন করতেই হবে। সেই দায়িত্ববোধ থেকে আমরা হিথ্রো এয়ারপোর্টে না যেয়ে আমি উনার আসার আগে চলে আসছি, ঢাকাতেই চলে আসছি, যাতে কর্মসূচি পালন করব। আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় তারেক রহমানের দেশে পৌঁছানোর কথা রয়েছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগামী শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এদিকে দুপুরে তেজগাঁও ডাক বিভাগের মেল প্রসেসিং সেন্টার পরিদর্শন শেষে সিসি জানিয়েছেন সব সংখ্যা কাটিয়ে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। ভোট উৎসব হবে ফেব্রুয়ারির নির্বাচনে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার সোমবার দুপুরে পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন। এখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে পোস্টাল ব্যালট। পরিদর্শন শেষে সিইসি বলেন, অত্যন্ত সুরক্ষিতভাবে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠাচ্ছে ডাক বিভাগ। প্রথমবারই ভোটাররা যেভাবে সাড়া দিয়েছেন, ভবিষ্যতে পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম আরও কার্যকর হবে বলে প্রত্যাশা করেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু এই কাজটা করা হচ্ছে। ভোটের স্যাংটিটি রক্ষা করেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা
আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। তো আগামীতে যখন ইলেকশন হবে এটা আরো সুন্দর হবে, আরো উন্নততর হবে, আরো কাভারেজ আরো বাড়বে। এই প্রথমবারে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সন্তুষ্ট। সিইসি বলেন দেশের মানুষ ভোটের জন্য অপেক্ষায় আছে, সময় যত যাবে পরিস্থিতি আরো উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। এদিকে বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সালাহ উদ্দিন আহমদ বলেন, আগামী ২৭ ডিসেম্বর তারেক রহমানের ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন হবে। 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। দেশের মানুষ ভোটের সুষ্ঠু পরিবেশ চায় জানিয়ে বিএনপির নেতা বলেন, সরকারের দায়িত্ব মানুষের প্রত্যাশা পূরণ করা। যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে আগামী 25 ডিসেম্বর 10টি রুটে 20টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, রাজবাড়ী কমিউটার ঢালারচর এক্সপ্রেস এবং রোহনপুর কমিউটার ট্রেনের 25 ডিসেম্বর তারিখের যাত্রা স্থগিত থাকবে। দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন পরিচালনা অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে আনুমানিক 36 লাখ টাকা রাজস্ব আদায় হবে। এক মাসের মধ্যে শরীফ ওসমান হাদির হত্যায় জড়িতদের বিচারের আওতায় না আনা হলে যে কোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। সোমবার ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলে শহীদ মিনারে গিয়ে এসব কথা জানান তারা। সেই সঙ্গে আজ বিকেল 3টায় শাহবাগে হাদি চত্বরে শহীদি শপথের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চ। এ সময় ইনকিলাব মঞ্চের নেতারা জানান, ওসমান হাদির হত্যায় জড়িতদের কেন এবং কি কারণে বিচারের আওতায় আনা হচ্ছে না, দ্রুত সময়ে সরকারকে তা প্রকাশ করতে হবে। বলেন, হাদি হত্যায় জড়িতদের খুঁজতে প্রয়োজনে বিদেশি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিতে হবে। 24 ঘন্টার মধ্যে হাদির খুনিদের গ্রেপ্তারেরও দাবি জানান তিনি। সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে মাদকের সাথে আসছে বড় বড় অস্ত্রের চালান। ভারত থেকে আসে এসব অস্ত্র ও মাদক হাতে হাতে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে এসব চালানের বহনকারীরা ধরা পড়লেও হোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। নির্বাচনী মাঠে এসব অস্ত্র ব্যবহারের শঙ্কা তৈরি হচ্ছে। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই রাতের আধারে ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়তই দেশে ঢুকছে মাদক ও অস্ত্রের চালান। জল ও স্থল পথে এসব ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। রাতের গভীরতা যত বাড়ে, সীমান্তে ততই বাড়তে থাকে মাদক ও অস্ত্র চোরাকারবারিদের দৌরাত্ম্য। 10-12 জন ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভারত থেকে বাংলাদেশে আনেন বড় বড় মাদক ও অস্ত্রের চালান। সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও অস্ত্র কারবারিদের তৎপরতা বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। চুক্তিভিত্তিক শ্রমিকের মাধ্যমে সীমান্ত দিয়ে আনা হচ্ছে মাদক ও অস্ত্র। ঈশ্বরদী, পাবনা, বাঘা ইত্যাদি জায়গায় মাল বহন করি আমরা। শ্রমিক, আমরা আমাদের টাকা দেয়, আমরা এগুলো মাল সাপ্লাই করি। নৌ পুলিশ, তারপর বিজিবি ক্যাম্প আছে, তারা ধরেন কষাই তো দেখতে পারে না,
ওদের চোখ থেকে আড়াল করে আমরা এই মাল পাচার করি। মাঝে মাঝে প্রশাসনের হাতে পাচারকারী এসব শ্রমিক ধরা পড়লেও হোতারাই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অনুসন্ধানে মাদক ও অস্ত্র পাচারের হোতা আরিফ টুকন, বেল্লাল মুমতাজ, বিলাসহ অনেকের নাম উঠে আসলেও এদের সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে ভয় পান স্থানীয়রা। মাদক, বড় বড় অস্ত্র যত রাত ভারী হয় তত ওরা পারাপার করে। যত নির্বাচন আসছে মনে করেন তত অস্ত্র আর মাদক জিনিস পারাপার করছে ওরা। ওদের ব্যবসায় এটা। মেহেদি হাসান, সোনামণি, আরও অনেকেই আছে, কিন্তু আমরা তো কারোর নাম বলতে পারি না। আমাদের জানের ভয়ে আমরা কারো কিছু বলতে পারি না। সচেতন নাগরিকরা বলছেন, সীমান্তে অস্ত্র আসা বন্ধ করতে না পারলে এসব ব্যবহার হতে পারে নির্বাচনী মাঠে। এতে বাধাগ্রস্ত হতে পারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ। এই অস্ত্রগুলা কিন্তু এই নির্বাচনে কিন্তু ব্যবহার হতে পারে, এবং এই ব্যবহার হলে পারে নির্বাচনের পরিবেশ কিন্তু আমরা সেই পরিবেশটা পাবো না। বর্ডারগুলো যদি সুরক্ষিত না রাখা যায় তাহলে এখানে নির্বাচনী প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন রকম মাদক, অস্ত্র এগুলো আসা যাওয়া করতে পারে। তবে প্রশাসন বলছে এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন তারা। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে তারা। আগে যেই জনবল নিয়ে আমরা টহল পরিচালনা করতাম, এখন তার চেয়ে আমরা অলমোস্ট দ্বিগুণ জনবল নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করছি। চোরাচালান অলমোস্ট আমরা বন্ধ করে ফেলেছি। অবৈধ অস্ত্র আসার রাস্তা যেগুলি আছে সেই সবগুলি আমরা মোটামুটি সিলগালা করে দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে যে সকল ভোট সেন্টারগুলো হবে, এটা আমাদের দৌলতপুর থানাটা মূলত, ওই এলাকায় আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। একদিকে অস্ত্র পাচার ঠেকাতে হবে, অন্যদিকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, দাবি এলাকার মানুষের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এবার আইডিএলসি জনতার ভোট। পাহাড়ার ঝর্ণার জনপদ খাগড়াছড়িতে এখন বইছে নির্বাচনী উত্তাপ। চেঙ্গি ও মাইনী নদীর এই জেলায় ভিন্ন জীবনযাত্রা, বৈচিত্র্যময় কৃষ্টি কালচারের সঙ্গে ভিন্নতা রয়েছে এখানকার বাসিন্দাদের চাওয়া পাওয়াও। যেখানে ভোট মানে সাম্প্রদায়িক সম্প্রীতি, দূর পাহাড়ে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং স্থিতিশীল ভবিষ্যতের আশা। খাগড়াছড়ি থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। প্রাকৃতিক বন বনানীর মাঝে চেঙ্গি ও মাইনী নদীর বয়ে চলা আঁকাবাঁকা পথ ঘিরে অনন্য রূপের পাহাড়ি জেলা খাগড়াছড়ি, যেখানে প্রকৃতির রূপ, বৈচিত্র্যময় জীবন, সংস্কৃতি আর পাহাড়ের বুক চিরে চলা সড়ক মিলায় প্রশান্তির খোঁজ। খাগড়াছড়ির প্রতিটি চূড়া থেকে দেখা মেলে নদী, পাহাড় এবং সবুজের হাতছানি। সকাল বিকেলের আলো নদী আর পাহাড়ে ছড়ায় ভিন্ন ভিন্ন রং। তবে এই সৌন্দর্যের আড়ালেও আছে কঠিন এক বাস্তবতা। বর্ষায় ডুবে যায় ঘরবাড়ি, ভেঙে যায় পাহাড়ি সড়ক। মৌলিক চাহিদা যেন এখানে সোনার হরিণ। শিক্ষা কিংবা চিকিৎসা পেতে এখানকার মানুষকে চালাতে হয় প্রাণান্তর চেষ্টা। জীবনযাত্রা, চা পাওয়া থেকে রাজনীতি, সব ক্ষেত্রে সমতলের তুলনায় এখানে রয়েছে ভিন্নতা। সীমিত কর্মসংস্থানের পাশাপাশি নেই তেমন ব্যবসা বাণিজ্যের সুযোগ। আঞ্চলিক রাজনীতি ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় থাকে নিরাপত্তা ঝুঁকিও। তাই আসন্ন নির্বাচন ঘিরে জীবনযাত্রা সহজ করবেন এমন নেতাকেই বেছে নিতে চান এখানকার ভোটাররা। আমাদের রাস্তাঘাট, স্কুল কলেজ তার একটু উন্নয়ন করে, এরকম নেতা চাই আমরা। এখানে তো অনেকে সাম্প্রতিক দাঙ্গা হয়, ওইটা দাঙ্গা হবে না এরকম করে একটা যোগ্য প্রার্থীকে নিয়ে নেব আমরা। যেই আসতেছে সেই তো দুর্নীতির সাথে জড়িত, যেই গদিতে বসার পরে তো তার রং অন্যরকম হয়ে যায়। ভৌগোলিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ খাগড়াছড়ি জেলার এই আসনে জাতীয় রাজনীতির পাশাপাশি রয়েছে আঞ্চলিক রাজনীতির প্রভাব। নিজেদের সমর্থন আদায়ে এরই মধ্যে পাহাড়ি জনপদে ভোটারদের দ্বারে দ্বারে প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরাও। আমার জনগণের সাথে কথা হলো এটাই যে আপনারা আমাকে দেখেছেন, আমি আপনাদের কাছে পরীক্ষিত। যদি আমি আপনাদের সেবা করার মতো যোগ্য হই, উপযুক্ত হই, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন। দুর্নীতিমুক্ত প্রশাসন করা, ভ্রাতৃত্বের বন্ধন দান করানো, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা খাতে ভূমিকা রাখা, চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা রাখা, এটা আমার গুরুত্বপূর্ণ কাজ হবে ইনশাআল্লাহ। আমরা যেখানে আমাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরছি, আমাদের মনের কথাগুলো বলছি,
ওনার কথাগুলো বলছেন, সেই নিয়ে আমরা দেখছি এবার 8 দলের সমমনা প্রার্থী যে হবে, আমি মনে করি পাহাড়ি বাঙালি সকলে তাকে গ্রহণ করে নেবেন। এদিকে আঞ্চলিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে না নামলেও বিগত নির্বাচনগুলোতে তাদের ছিল ব্যাপক প্রভাব। তবে এবার কিছুটা ভিন্ন পথে সম্মিলিত প্রার্থী ঘোষণা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পাহাড়ে জীবনযাত্রা, কৃষ্টি সংস্কৃতির মতো ভিন্নতা রয়েছে রাজনীতিতেও। নির্বাচনী মাঠে কেন্দ্রীয় দলগুলো ছাড়াও রয়েছে আঞ্চলিক দলের প্রভাব। পাহাড়ি বাঙালি ভোটের সমীকরণে এখন কে এগিয়ে থাকবে সেটি দেখার বিষয়। খাগড়াছড়ি থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। এবার অন্য প্রসঙ্গ। রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় একটি 14 তলা ভবনে লাগা আগুনে নিয়ন্ত্রণে এসেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল 6টা 40 দিকে হাজি টাওয়ারের 6 তলায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রায় আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সংবাদ সকাল। কুড়িগ্রাম, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট ও জয়পুরহাট সহ উত্তরের জেলাগুলোতে শীতের প্রকোপ বেড়েছে। টানা কয়েকদিনের ঘন কুয়াশা ও হিমেল হাওয়া এসব জেলায় বিপাকে পড়েছেন হতদরিদ্র খেটে খাওয়া মানুষ। কৃষিপ্রধান এসব জেলায় খুব ভোর থেকে হাড় কাঁপানো শীত, ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার মধ্যে কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত ফসল তুলে স্থানীয় হাট বাজারে সরবরাহ করেন। তবে রিকশা, অটোরিকশা চালক সহ নিম্ন আয়ের মানুষেরা জীবিকার তাগিদে শীতের মধ্যেই কাজ করছেন। শীতার্তদের সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন। কুড়িগ্রামে আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। জয়পুরহাটে কয়েকদিন তীব্র বাতাস, সূর্যের দেখা মিলছে না, তবুও বাসা বাড়ি থেকে বের হতে হচ্ছে জীবন জীবিকা নির্বাহের জন্য। বাতাস, আমার কম্বল দেওয়ার মানুষেরা কেউ নাই বাবা, দেন বাবা। বাবা আমাকে কম্বল দে বাবা, পুরো আছি কাঁপুছি বাবা, আমার কেউই নাই বাবা। দর্শক, পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান। যুক্ত হচ্ছে রাশিদুজ্জামান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শীতার্ত মানুষ সহায়তা পাচ্ছে কিনা এবং আসলে এই যে এত শীত, এই শীত জনভোগান্তি কতটা সৃষ্টি করেছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। উত্তরের এই জনপদ কিন্তু ভৌগোলিক কারণে কিন্তু প্রতি বছরেই যে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়। আপনাকে যদি জানাই যে এই শীত মৌসুমে কিন্তু আসলে সর্বনিম্ন যে তাপমাত্রা রেকর্ড সেটি কিন্তু পঞ্চগড়ে করা হয়েছে। আজকে সকাল 6টায় যদি বলি 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি 9টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আপনাকে যদি জানাই যে এখানে যেহেতু শীতপ্রবণ একটি জেলা, এই জেলার আসলে তাপমাত্রা যেই থাকুক কিন্তু এখানে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বরাবরই অনেক বেশি। আমরা যদি দেখি যে এখানকার অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজ এবং শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, যেই কারণে তাদের একদিন কাজে না গেলে কিন্তু দৈনন্দিন যে আয় তাদের অনেকাংশে কিন্তু কমে যায়। ফলে কিন্তু তাদের কিন্তু কষ্ট অনেকাংশে বেড়ে যায়। বিশেষ করে এখানে পাথর শ্রমিক, বালু শ্রমিক, চা শ্রমিক এবং যারা যে দিনে আনে দিনে খায় অর্থাৎ ডে লেবার, তারা কিন্তু আসলে অত্যন্ত মানবত জীবনযাপন শুরু হয়েছে তাদের। কারণ ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কিন্তু জনজীবন স্থবির হয়ে পড়েছে। আমরা যদি বলি যে আজকে সকালে কিন্তু এখন পর্যন্ত সকাল 9টা পেরিয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে আসলে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো পঞ্চগড় জেলা। ঘন কুয়াশার সাথে সাথে আমরা দেখছি যে শিশির বিন্দু অর্থাৎ বৃষ্টির মতো কিন্তু শিশির ঝরছে, যেই কারণে কিন্তু আমরা দেখছি যে এখানকার মানুষ যেভাবে চলাচল করার কথা সকালবেলা কিন্তু সেভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ পঞ্চগড়ের যে হাট বাজারগুলো আছে সেই হাট বাজারগুলো রয়েছে কিন্তু আসলে অনেকটাই জনশূন্য। আমরা কথা বলতে চাই একজন এখানকার শ্রমিকের সাথে। আপনার কাছে জানতে চাই আপনার দৈনন্দিন আয় এখন কেমন এই শীতে? এখন রাস্তাঘাটে লোকজন বের হয় না, কয়েকদিন থেকে খুব ঘন কুয়াশা, এই জন্য মানুষ নাই রোডে। আমরা অটো চালাই, এখন যাত্রী নাই রাস্তায়,
খালি জনজীবনে খুব কষ্ট হচ্ছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন অটো চালকের কাছে। আসলে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে, প্রায় 10,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে নতুন করে চাহিদা পাঠানো হয়েছে, যেগুলো আসলে আবার কিন্তু এই যে শীতার্ত মানুষেরকে বিতরণ করা। এর পাশাপাশি আমরা দেখেছি যে যারা বিত্তবান, যারা দানবী, যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু আসলে এই শীতবস্ত্র বিতরণ কিন্তু অব্যাহত রয়েছে। এর পাশাপাশি আমরা আরেকটু কথা আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখানকার যে মানুষ রয়েছে, যারা ছিন্নমূল মানুষ, যারা অসহায় মানুষ, তারা বলছে যে আসলে এই শীতের এই মৌসুমে অর্থাৎ পৌষ মাঘ, এই 2 মাস যেহেতু প্রচুর শীত এখানে পড়ে, সেই কারণে এই সময় যেন যে শীতবস্ত্র বিতরণ করা হয়, এটি দাবি জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে শীত দিয়ে সর্বশেষ অতসী। ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড়ের শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দূর হচ্ছে না। অফিসের কর্মীরা জড়িয়ে পড়ছে ঘুষ বাণিজ্যে। অলিখিতভাবে পাসপোর্ট প্রতি 2,000 টাকা ঘুষ নির্ধারণ করা হচ্ছে। বারবার গণমাধ্যমে দুর্নীতি চিত্র উঠে এলেও বন্ধ হচ্ছে না পাসপোর্ট অফিসের ঘুষ বাণিজ্য। তবে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছেন উপপরিচালক রিয়াজ আহমেদ মুসার। রিপোর্ট। বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে সেবা পাওয়ার কথা নিয়মে, সেখানে চলছে ঘুষ আর দালাল চক্রের রমরমা বাণিজ্য। দেশ টেলিভিশনের হাতে এসেছে বরগুনা পাসপোর্ট অফিসের কর্মচারীদের ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিসের নৈশ প্রহরী তোফাজ্জল হোসেন, যিনি বাস্তবে কাজ করেন কম্পিউটার অপারেটর হিসেবে। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি দালালদের নিয়ে গড়ে তুলেছেন একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। 1500 টাকা, কারো কাছ থেকে 2000 টাকা, এরকম বিভিন্ন টাকা নেয়। টাকা নেওয়ার পরে ওই কাগজটা আমার দেয়। ওই কাগজটা নিয়ে আসলে আমি যারে পাঠাই, তার কোনো চেকিং নাই, তার সবাই আগে সিরিয়াল। 10,000 টাকা দেওয়ার পরে আমার ওই ভুলটা সংশোধন হয়ে গেছে, আর আমার এবিডিবিডি করতে হলো না, আর অন্য কোথাও যাওয়া লাগে না। আর যদি আমি তোফাজ্জলের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে চলছে ঘুষের হিসেব। কতগুলো পাসপোর্টের আবেদন জমা পড়েছে, প্রতিটির জন্য কত টাকা দিতে হবে আর কত টাকা বাকি, সবকিছু লিখিতভাবে জানিয়ে দিচ্ছেন দালালদের। আর জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা দালালদের কাছ থেকে ঘুষের টাকা সংগ্রহ করছেন বিজন নামের এক ব্যক্তির মাধ্যমে। যারা টাকা দেয় তাদেরটা তাড়াতাড়ি হয়, আর যারা দেয় না তাদেরটা একটু পরে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি ফি জমা দেওয়ার পরেও নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়, কিন্তু দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত এগোয় পাসপোর্টের কাজ। প্রত্যেকজন সেবা প্রার্থী এখান থেকে সেবা নিয়ে চলে যাবে, সেবা না নিয়ে কেউ এখান থেকে যাবে না। দালাল নির্মূলের জন্য আমি অলরেডি জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি এবং আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদও আমি চিঠি দিয়ে। এরকম অভিযোগ যদি কেউ দেয়, কেউ থাকে, আমাদেরকে যদি আমরা পেয়ে থাকি, তাহলে তাদের বিরুদ্ধে অফিসিয়ালি আমরা ব্যবস্থা নেব। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তোফাজ্জল হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি সেবাগ্রহীতাদের। রিয়াজ আহমেদ মুসা, দেশ টিভি, বরগুনা। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের মুখে পড়েছে বাগুড়ার মোহাম্মদপুর উপজেলার হরিকৃষ্ণপুর গ্রাম। এতে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। পঙ্কজ রায় রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। শান্ত মধুমতি যেন রুদ্রমূর্তি নিয়ে গ্রাস করতে চলেছে চারদিক। তবে এ ভাঙন প্রাকৃতিক নয়, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে ভাঙনের মুখে মধুমতি তীরের গ্রামগুলো। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন অনেকে। বালু উত্তোলন বন্ধ না হলে গ্রামগুলো বিলীন হয়ে যাবে এমন অভিযোগ এলাকাবাসীর। কালকে হঠাৎ করে রাতে 7টা বাজে এই সময় দেখি যে নদী ভাঙতেছে। পরে লোকজন ডেকে আইনে সব ঘর দরজা ভেঙে চিড়ে জ্বালা করে রাখছে। কি যে শোষ করতেছে, এর ভিতর আমি বেরোইছি, বেরোলি দেখি কি যে নদী ভাঙতেছে অনেক ই করে। বাংলি পরা আমি আবার ঘরের ভিতরে গেছি, দেখি যে আমার ঘর ধরেও ফাটিয়েছে। আমি মানুষজন ডাক দিছি, ডাক দিলি পরা সবাই আইছে। এখন তো নদী ভাঙার সময় না, এখন যে বালু উঠছে, বালুর কারণে সম্ভবত নদী ভাঙতেছে। আমরা এটা আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকার যদি এখানে একটা বাঁধ দিয়ে নদী ভাঙন ঠেকানোর একটা ব্যবস্থা করে দেয়। এই সম্পর্কে অভিযোগ জানতে পেরে অভিযান পরিচালনার নির্দেশ দিলেন জেলা প্রশাসক। আমি অতি দ্রুত আমাদের উপজেলা প্রশাসন এই অনুসারে আমি নির্দেশনা দিয়েছি। আমাদের এখানে অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব বা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যদি এটা আমাদের বালু মহলের অন্তর্ভুক্ত না হয়ে থাকে,
এখানে যদি কোনো দুষ্কৃতিকারী যদি এখানে তারা ড্রেজার বা অবৈধ বালু মেশিন দিয়ে যদি কোনো বালু উত্তোলনের ফলে যদি এটা হয়, নিঃসন্দেহে উইল গো ইন অ্যাকশন। আমরা এটা ড্রাস্টিক অ্যাকশন নিব। আমরা এখানে কাউকে আমরা স্পেয়ার করবো না ইনশাল্লাহ। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব মানুষগুলোর একটাই দাবি, ত্রাণ নয়, নদীর ভাঙনের কবল থেকে স্থায়ীভাবে মুক্তি চায় তারা। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।